বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। নিবেদন করছে সংবাদ প্রতিদিন। প্রায় 200টির মতো প্রশ্নমালা তৈরি করে টেন্ডার কমিটির কাছে পাঠায় এফএসডিএল। তারই পরিপ্রেক্ষিতে বেশ কয়েকদিন অপেক্ষার পর এফএসডিএল এর প্রশ্নের উত্তর দিয়েছে টেন্ডার কমিটি। সেই উত্তরগুলো পাওয়ার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, এফএসডিএল কি সত্যি আইএসএল এর বিডে অংশগ্রহণ করবে? 5 নভেম্বর টেন্ডারে আবেদনপত্র খোলা হলে তাতে বিডার হিসেবে এফএসডিএল এর নাম থাকবে কিনা এ ব্যাপারে ফেডারেশন কর্তারাও এখনো নিশ্চিত নন। এফএসডিএল নিয়ে এতটা আলোচনার কারণ, আইএসএল এর টেন্ডার নিয়ে এখনো পর্যন্ত আবেদনকারীদের মধ্যে সেভাবে কোনো আগ্রহ দেখা যায়নি। ফেডারেশন কর্তাদের যা মনোভাব তাতে 5 নভেম্বর যদি দেখা যায় আইএসএল এর টেন্ডারে কেউ আবেদন করেনি, তখন আদালতকে না জানিয়ে ফেডারেশন নিজেরাই নতুন কোনো প্রতিযোগিতার ব্যাপারে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে পারে। তাতে অবশ্য ক্লাবগুলোর বক্তব্য হলো, এই প্রতিযোগিতা চালাতে টাকা দেবে কে, ব্রডকাস্টিং পার্টনার বা কে হবে, এরকম নানা প্রশ্ন রয়েছে। আবার এরকম হতে পারে টেন্ডারে কেউ অংশ না নিলে সরাসরি এফএসডিএল এর সঙ্গে ফের আলোচনায় বসতে পারে ফেডারেশন। আক্ষরিক অর্থেই প্যান ইন্ডিয়া হয়ে উঠল লিওনেল মেসির ডিসেম্বরে ভারত সফর। সেই অনুষ্ঠানে প্রথমে কলকাতা, তারপরে মুম্বাই ও দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল মেসি। তবে নভেম্বরে আর্জেন্টিনা দলে কেরলে আসা বাতিল হওয়ার পরই বছর শেষে সফরসূচিতে জুড়ল দক্ষিণ ভারতের অন্য এক শহরের নাম। ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত জানিয়েছেন, নিজামের শহর হায়দ্রাবাদেও পা রাখবেন আর্জেন্টাইন মহাতারকা। জানা গিয়েছে 13 ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠানের পর বিকেলের মধ্যেই হায়দ্রাবাদ চলে যাবেন মেসিরা। ক্রিকেটের ডায়েরি। ICC Women's Cricket World Cup Champions 2025, Team India Champions of the World, ICC Women's Cricket World Cup Champions। অবশেষে আমাদের মেয়েরাও ক্রিকেটে বিশ্বজয়ী হলো। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারলেন হারমনপ্রীত কৌররা। ব্যাটিং বলে নজর কাড়লেন শেফালি ভার্মা, দীপ্তি শর্মা। যতক্ষণ লরা উলভার্ট ক্রিজে ছিলেন ততক্ষণ স্বস্তি পাচ্ছিলেন না হারমনপ্রীত কৌর। সেমিফাইনালের পর ফাইনালেও 100 রান করলেন উলভার্ট, কিন্তু দলকে জেতাতে পারলেন না। অবশেষে তৃতীয়বারের চেষ্টায় সাপমুক্তি ঘটল ভারতের। ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন হলো তারা। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারানো ভারত। প্রথমবার ব্যাট করে ভারত 7 উইকেটে হারিয়ে 298 রান করে। জবাবে 45.3 ওভারে 246 রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ব্যাটে বলে নজর কাড়লেন শেফালি ভার্মা ও দীপ্তি শর্মা। এই দুই ক্রিকেটারের দাপটেই ট্রফি তুললেন হারমনপ্রীতরা। তৃতীয়বারের চেষ্টায় মহিলা বিশ্বকাপ জয় ভারতের। আর ফাইনালে ব্যাটে বলে একসঙ্গে জ্বলে ওঠেন শেফালি ভার্মা, দীপ্তি শর্মা। দুই বাহিনীর দুরন্ত পারফরমেন্সে ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে নিজেদের নামটা লেখালো ভারত। এবং ফাইনালে পরে দুজনকেই পুরস্কৃত করল আইসিসি। গতকাল 78 বলে 87 রান এবং বল হাতে 2 উইকেট নেওয়ার জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ হন শেফালি ভার্মা। এই পুরস্কার পাওয়ার দৌড়ে ছিলেন দীপ্তি শর্মাও। তিনি 5 উইকেট নিয়েছিলেন, সঙ্গে একটি রান আউট। তার আগে ব্যাট হাতে করেছিলেন হাফ সেঞ্চুরিও। তবে ম্যাচ সেরার পুরস্কার না পেলেও দীপ্তির হাতে ওঠে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের সম্মান। গোটা বিশ্বকাপে দীপ্তি 22টি উইকেট পেন। দলগতভাবেও বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আইসিসি থেকে প্রায় 40 কোটি টাকা পুরস্কার পাচ্ছেন রিচা স্মৃতিরা। অন্যদিকে ফাইনালে হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকা দলও কয়েক কোটি টাকার পুরস্কার পেল। টুর্নামেন্টের আগে আইসিসির তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025-এর জন্য মোট 13.88 মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে, যা ভারতীয় টাকায় প্রায় 123 কোটি টাকা। এদিকে আইসিসি গ্রুপ পর্বের প্রতিটা ম্যাচের জন্য 34,314 মার্কিন ডলার অর্থাৎ প্রতি ম্যাচের জন্য প্রায় 30 লক্ষ টাকা বরাদ্দ করেছিল। লিগ পর্বে টিম ইন্ডিয়া 3টি ম্যাচ জিতেছে। এভাবে ভারতীয় মেয়েদের প্রায় 1 কোটি টাকা পকেটে যাওয়ার কথা। এছাড়া টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য 2.5 লক্ষ মার্কিন ডলার পাওয়ার কথা ভারতের, যা প্রায় 2.5 কোটি টাকা। এইভাবে ভারতীয় দল শুধুমাত্র আইসিসি থেকেই প্রায় 43 কোটি টাকা পুরস্কার পাবে। 2025 সালের মহিলা বিশ্বকাপে ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা ইতিহাস গড়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করে তিনি এক বিশ্বকাপে সর্বাধিক রান করা ভারতীয় ব্যাটার হয়েছেন। 2017 সালে মিতালি রাজের 409 রানের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছেন স্মৃতি মান্ধানা। মান্ধানার এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং ভারতীয় মহিলা ক্রিকেট বিকাশের প্রতীক। 2017 সালে তিনি ছিলেন তরুণ প্রতিভা, আর 2025 সালে নেতৃত্বের প্রতীক হিসেবে দলের ধারাবাহিক পারফরমেন্সে ভরসা জুগিয়েছেন। 2022 বিশ্বকাপেও তিনি করেছিলেন 327 রান, যা তার ধারাবাহিকতারই প্রমাণ। অবসর নিতে চলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী মহিলা দলের অধিনায়ক এলিজা হিলি। ভারতের কাছে 5 উইকেটে হারের পর সেই সম্ভাবনায় উস্কে দিয়েছেন তিনি। ম্যাচ শেষে অজি অধিনায়ক হিলি বলেছেন, পরের একদিনের বিশ্বকাপে তিনি হয়তো আর খেলবেন না, নতুন কাউকে সেই জায়গায় দেখা যাবে। হিলির মতে, যখন দেখবেন আপনার বয়সী সমস্ত ক্রিকেটাররা একে একে অবসর নিচ্ছে, তখন নিজের মধ্যে ভীষণ একটা অস্বস্তি হয়। তবে আপাতত তাদের পরবর্তী লক্ষ্য যে আগামী বছরের টি-20 বিশ্বকাপ, সে কথাও এদিন ম্যাচ শেষে জানাতে ভুল করেননি অজি অধিনায়ক। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার
ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল দেশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। MLS কাপে প্লে অফের দ্বিতীয় লেগে অ্যাওয়ে ম্যাচে 1-2 গোলে নাসিলের কাছে হেরে যায় ইন্টার মায়ামি। প্রথম লেগে 3-1 গোলে জিতে পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে অনেকটা এগিয়ে ছিল মেসিরা, কিন্তু হেরে আপাতত 3 ম্যাচের সিরিজে 1-1 ফলেই দাঁড়িয়ে রইল মেসিরা। এখন পরবর্তী রাউন্ডে যেতে হলে ঘরের মাঠে পরের ম্যাচটি জিততেই হবে মেসিদের। পরের ম্যাচটা হবে 8ই নভেম্বর। বার্সেলোনা 3-1 গোলে হারালো এলচেকে। বার্সার হয়ে গোলগুলো করেন লামিন ইয়ামাল এবং ফেরান তোরেস, মার্কাস রাশফোর্ড। ভিয়ারিয়াল 4-0 গোলে উড়িয়ে দিয়েছে রায়ো ভায়াকানকে। লা লিগায় নিজেদের অগ্রগমন বজায় রাখল রিয়াল মাদ্রিদ। 4-0 গোলে তারা উড়িয়ে দিল ভ্যালেন্সিয়াকে। এই ম্যাচেও জোড়া গোল করলেন 2 গোলদাতা সার্জ গানাব্রি এবং নিকোলাস জ্যাকসন। ভারতের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় রোহন বোপান্না এবং তার বর্ণময় ক্যারিয়ারকে টাটা করলেন। তিনি নিজেই অবসরের কথা ঘোষণা করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি 2টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। 2002 সালে ডেভিস কাপে তার অভিষেক হয়, যদিও পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে নিজেকে প্রকাশ করেছিলেন তার পরের বছরই। 2 যুগেরও বেশি টেনিস অভিযানের পর তার শেষ অধ্যায়টি হল প্যারিস মাস্টার্স 1000 প্রতিযোগিতায়। 45 বছর বয়সী টেনিস তারকা বয়সের সঙ্গে সঙ্গে যেন আরো শক্তিশালী হয়েছেন। অভিজ্ঞতাকে সঙ্গী করে বিশ্বের সর্বত্র ভারতের জয়ের পতাকা উড়িয়েছেন। বিশেষ করে ডাবলসের রোহনের সাফল্য বহু চর্চিত। 2024 সালের ডাবলস ক্যারিয়ারে শীর্ষস্থান দখল করেন। সেই বছরেই অস্ট্রেলিয়া ওপেনের ডাবলসে ম্যাথু এবডেনের সঙ্গে জুটি বেঁধে চ্যাম্পিয়ন হন। চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত সুস্থ হয়ে উঠছেন শ্রেয়স। দীর্ঘ বিমান সফর করার মতো সুস্থ হওয়ার পরই তাকে সিডনি থেকে মুম্বাই নিয়ে আসা হবে। গোয়ায় দাবা বিশ্বকাপ শুরুতেই ধাক্কা। বিদায় নিলেন ভারতীয় মহিলা গ্র্যান্ডমাস্টার দিব্যা দেশমুখ। প্রথম রাউন্ডের দ্বিতীয় গেমে গ্রিসের স্টামাটিস কুরকুলোজ আরদিতসের কাছে হারেন তিনি। দ্বিতীয় গেমে আজারবাইজানের আহমেদ জাদাকে হারালেন সূর্যশেখর গাঙ্গুলি। পোল্যান্ডের গ্র্যান্ডমাস্টার মাতেউস বার্টেলকে হারিয়েছেন IM আরণ্যক ঘোষ। ইংল্যান্ড সফরে পা ভেঙে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয় ঋষভ পন্থকে। প্রায় 3 মাস পর মাঠে ফিরলেন ভারতের তারকা কিপার ব্যাটসম্যান। তবে সুখের হল না প্রত্যাবর্তন। বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে 4 দিনের প্রস্তুতি ম্যাচে মাত্র 17 রানে আউট ভারতীয় এ দলের অধিনায়ক। 20 বলের ইনিংসে 2টি বাউন্ডারি হাঁকালেও খুব একটা সাবলীল মনে হয়নি পন্থকে। বহুদিন ক্রিকেট থেকে দূরে থাকার ফলে ব্যাটে বলে ঠিকঠাক সংযোগও হচ্ছিল না। ভারতীয় হকিতে ইন্দ্রপতন, প্রয়াত ম্যানুয়েল ফ্রেডেরিক। 1972 মিউনিক অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছিল ভারতীয় হকি দল। সেই দলের গোলকিপার ছিলেন ম্যানুয়েল। বেঙ্গালুরুতে জীবন বাসনা হয়েছে তার। বয়স হয়েছিল 78 বছর। ম্যানুয়েল রেখে গেলেন 2 কন্যাকে। স্ত্রী প্রয়াত হয়েছেন আগেই। শেষ 10 মাস ম্যানুয়েল ক্যান্সারে ভুগছিলেন। তার জন্ম 1947 20 অক্টোবর কান্নুরে। তিনি কেরলের প্রথম অ্যাথলিট যিনি অলিম্পিকে পদক জিতেছিলেন। কলকাতার ডায়েরি। সুপার কাপ ডার্বিতে গোল শূন্য প্রায় শেষ চারে টিকিট নিশ্চিত করেছে অস্কার ব্রুজোর ইস্ট বেঙ্গল। আর ম্যাচ শেষে বাঁচতেই গ্যালারিতে হাজির হাতে গোনা সমর্থকদের চিৎকার। তখন গমগম করছে গোটা স্টেডিয়াম। চলতি মৌসুমে মর্যাদা লড়াই মহিলা দলের বিরুদ্ধে চোখে চোখ রেখে খেলেছে ইস্ট বেঙ্গল। অর্থের নিরিখে 2 দলের মধ্যে পার্থক্য আকাশ আর পাতালের। তবে লড়াই তা অনেকটাই মিটিয়ে দিয়েছেন সাউল মিগুয়েলরা। বরং ফতোরদার মোহনবাগান বিরুদ্ধে ভাগ্য সহায় থাকলে ম্যাচটা জিততেও পারত মহেশরা। সেই আক্ষেপের কথাই শোনা গিয়েছে অস্কারের গলাতে। বলেছেন গত 3 মাসের কঠোর পরিশ্রমের ফসল এই পারফরমেন্স। সুপার কাপ থেকে ছিটকে যাওয়ার পর সাংবাদিক সম্মেলনে ফুটবলারদের নেওয়ার দায় সম্পূর্ণভাবে চাপিয়ে দিয়েছিলেন বাগান ম্যানেজমেন্টের উপর মোহনবাগান কোচ মলিনা। এভাবে সাংবাদিক সম্মেলন করলেন যেন তিনি জেনেই গেছেন তার চাকরি আর থাকবে না, শুধু সরকারি ঘোষণার অপেক্ষা। এবছর 3টে সিনিয়র ডার্বি হয়েছে। একটা ইস্ট বেঙ্গল জিতেছে, একটা মোহনবাগান জিতেছে ট্রাই ব্রেকারে, আর শুক্রবার ড্র হয়েছে। অর্থাৎ 90 মিনিটের মাঝে এবার একবারও ইস্ট বেঙ্গলকে হারতে পারেনি মোহনবাগান। সবুজ মেরুনের এমন বিদেশি নেওয়া হয়েছে যাদের লুকিয়ে রাখতে হয় রিজার্ভ বেঞ্চে। বিস্ফোরক মলিনা চাকরি যে যাচ্ছে ধরে নিয়ে কাউকে আর আড়াল করলেন না। সরাসরি তোপ দাগলেন ম্যানেজমেন্টের উপর। বলছেন, আমি একজন বিদেশি মিডফিল্ডার চেয়েছিলাম যে খেলাটা নিয়ন্ত্রণ করতে পারত, কিন্তু ফুটবলার নেওয়ার বিষয়ে আমার সিদ্ধান্তই শেষ কথা নয় মোহনবাগানে। আমি পরামর্শ দিই ঠিকই, কিন্তু আমার অনুমতি নিয়ে ফুটবলার সই করানো হয় না। ম্যাচে কোন দল খেলবে সেটা আমি ঠিক করি, কিন্তু কোন ফুটবলার নেওয়া হবে সেটা ম্যানেজমেন্ট ঠিক করে। খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময়।